ভারতের অন্যতম দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও বাংলাদেশ। পাকিস্তান যে স্বভাবগতভাবেই বেইমানি করবে এবং বেইমানি যে সবসময় করে, ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বা চেষ্টা করে, তা নতুন করে বলার কিছু নেই। অন্যদিকে শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর সেখানকার অন্তর্বর্তী সরকার বর্তমানে পাকিস্তানের কাছাকাছি এসেছে। আর বর্তমান বাংলাদেশে নতুন করে বারবারন্ত হয়েছে মৌলবাদীদের, এমনকি সেখানকার বিভিন্ন মৌলবাদী নেতা এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার মুখ থেকে ভারতের উদ্দেশ্যে নানাবিধ মন্তব্য ধেয়ে আসছে। কিন্তু এত কিছুর পরেও নিজেদের আর্থিক বেহাল দশা ও দুরাবস্থা কোনোভাবেই ঠিক করতে পারছে না বাংলাদেশ ও পাকিস্তান। শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর ঢাকা তাদের বিদেশ নীতিতে পরিবর্তন এনেছে। বর্তমানে ইসলামাবাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কও তৈরি হয়েছে তাদের। কূটনৈতিক সম্পর্ক থেকে শুরু করে সামরিক সহযোগিতা, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন প্রশাসন বাংলাদেশকে পাকিস্তানের সঙ্গে নতুন অংশীদারিত্বের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, যা কয়েক বছর আগেও অকল্পনীয় ছিল। যদিও পাকিস্তানের কাছাকাছি এসে বাংলাদেশ নিজেদের উপকার হবে বলে আশা করলেও পাকিস্তানের তীব্র অর্থনৈতিক অস্থিরতা এই ধরনের অংশীদারিত্বের স্থায়িত্ব নিয়ে উদ্বেগ তৈরি করেছে। ইসলামাবাদের দীর্ঘস্থায়ী আর্থিক অস্থিরতা, বিপুল বৈদেশিক ঋণ এবং অভ্যন্তরীণ রাজনৈতিক বিশৃঙ্খলা তাদের ঢাকার জন্য একটি কার্যত অবিশ্বস্ত মিত্র করে তুলেছে। পাকিস্তানের অর্থনৈতিক চ্যালেঞ্জগুলি অত্যন্ত গভীর। 2024 সালে পাকিস্তানে মুদ্রাস্ফীতি 38% ছাড়িয়ে যায়, যা উল্লেখযোগ্যভাবে ক্রয় ক্ষমতা হ্রাস করে এবং সামাজিক অস্থিরতা বৃদ্ধি করে। দেশের জিডিপির বৃদ্ধি মাত্র 2.4% স্থবির হয়ে পড়ে রয়েছে বা স্থির হয়ে রয়েছে। প্রধান শিল্পগুলি বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক থাকার জন্য লড়াই করছে। পাকিস্তানের 35%-এরও বেশি জনসংখ্যা এখন দারিদ্র সীমার নিচে বাস করে, যা অভ্যন্তরীণ স্থিতিশীলতার ক্ষেত্রে ক্রমবর্ধমান আর্থসামাজিক বৈষম্যের কথাই তুলে ধরে। পাকিস্তানের অর্থনৈতিক ভঙ্গুরতার একটি প্রধান সূচক হলো তাদের বৈদেশিক ঋণ, মানে অন্যান্য দেশ থেকে ঋণ নেওয়া। 2024 সালের ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানের বৈদেশিক ঋণ $128 বিলিয়ন বেশি ছিল, যা শুধুমাত্র ঋণ পরিশোধের মাধ্যমেই তাদের জাতীয় বাজেটের 40% বেশি খরচ হচ্ছে। বৈদেশিক ঋণের উপর এই অত্যাধিক নির্ভরতা পাকিস্তানকে বিদ্যমান বাধ্যবাধকতা পরিশোধের জন্য ঋণ নেওয়ার চক্রে আটকে রেখেছে, যার জেরে আর্থিক সংকটের ঝুঁকি বেড়েছে। ব্যাপারটা অনেকটা এই রকম, পাকিস্তান প্রথম থেকে আর্থিক সংকটে, সেই আর্থিক সংকটের মোকাবিলা করার জন্য বিদেশের থেকে ঋণ নিয়েছে বা বৈদেশিক ঋণ নিয়েছে। এবারে সেই ঋণের যে সুদ, সেই সুদ মেটাতে গিয়ে আবার অন্য আরেকটি দেশের থেকে ঋণ নিতে হচ্ছে। ঋণ আফটার ঋণ আফটার ঋণ, এইরকম সিচুয়েশনে ফেসে গিয়েছে, মানে এই চক্রবুহে ফেসে গিয়েছে পাকিস্তান। উপরন্তু মুদ্রাস্ফীতি, খাদ্য ও জ্বালানির দামকে সাধারণ নাগরিকদের নাগালের বাইরে ঠেলে দিয়ে যে অর্থনৈতিক অনিশ্চয়তার পরিবেশ তৈরি করেছে, তা যে কোনো সম্ভাব্য অংশীদারকে সম্পর্ক গভীর তৈরি করার আগে দোলাচলে রাখবে। বাংলাদেশও নিশ্চয়ই সেটা নিয়ে ভাবনা চিন্তা করছে, যদিও মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশ সেসব নিয়ে কি বেশি ভাবনা চিন্তা করছে, মনে হয় না। এদিকে শেখ হাসিনার আমলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক স্থিতিস্থাপকতার একটি মডেল ছিল। কোভিড-19 মহামারী এবং ইউক্রেনের যুদ্ধ বিশ্ব বাণিজ্যকে ব্যাহত করার আগে পর্যন্ত বাংলাদেশের অর্থনীতি 6 থেকে 8% বার্ষিক হারে বৃদ্ধি পাচ্ছিল। পাকিস্তানের ঋণ জিডিপি অনুপাত 80%-এর কাছাকাছি থাকলেও বাংলাদেশের 40%-এর নিচে রয়ে গেছে, যা দেশকে আরও বেশি আর্থিক নমনীয়তা প্রদান করেছে। আমেরিকান ডলারের বিপরীতে বাংলাদেশি টাকা অবমূল্যায়ন হয়েছে, কিন্তু 2024 সালে পাকিস্তানি রুপির মতো বিপর্যয়ের পতন দেখা যায়নি, যা ঐতিহাসিকভাবে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়। তবে রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশের টেক্সটাইল শিল্পে বিপর্যয়ের মধ্যে বাংলাদেশের যে শিল্প, সেই শিল্পের প্রধান যে বলা যেতে পারে সূচক বা প্রধান যে বিষয়, সেটা হচ্ছে গিয়ে তাদের বস্ত্রশিল্প। সেই বস্ত্রশিল্প কিন্তু বিপর্যয়ের মধ্যে এই মুহূর্তে। বাংলাদেশও অর্থনৈতিক মন্দার দিকে রয়েছে। গত বছরের রাজনৈতিক অস্থিরতার পর থেকে বাংলাদেশের মাথাপিছু আয় কমেছে। মাত্র $15 বিলিয়ন বৈদেশিক মুদ্রার রিজার্ভের ভিত্তিতে ভারতের সঙ্গে লড়াই করা পাকিস্তান কোনো প্ল্যাটফর্মেই ভারতের সামনে দাঁড়াতে পারে না। কেবল দেশের বৃহত্তম ব্যাংক এসবিআই এর ব্যালেন্স শিটটি যদি দেখা হয়, তাহলে দেখা যাবে সেটি পার্শ্ববর্তী 7টি দেশের ক্রমবর্ধমান জিডিপির চেয়েও বেশি, এবং সেই তালিকায় পাকিস্তানও অন্তর্ভুক্ত। আপনাদের এই খবরের বলার পাশাপাশি আরও একটি তথ্য জানিয়ে রাখি, এসবিআই শুধুমাত্র ভারতের সর্ববৃহৎ ব্যাংক নয়, কনজিউমার মার্কেটের বিচারে এসবিআই বিশ্বের সবথেকে বড় ব্যাংক, এবং এটা
ভারতের যে অর্থনৈতিক বিকাশ, সেই বিকাশ কোন পর্যায়ে যাচ্ছে তার একটা উদাহরণ মাত্র। এসবিআই গ্রুপের ব্যালেন্স শিট 858.82 বিলিয়ন ডলার, অর্থাৎ 73.14 লক্ষ কোটি টাকা। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ বলছে যে 2024 সালে 7টি দেশের অর্থনীতি 611.05 বিলিয়ন ডলার। এসবিআই এর অ্যাকাউন্টে যা আছে তার সঙ্গে তুলনা করলে এটি প্রায় 200 বিলিয়ন ডলার কম। মানে আমাদের এসবিআই এর কাছে যা টাকা আছে সেই টাকার থেকে পাকিস্তানের টাকা 200 বিলিয়ন ডলার কম। মালদ্বীপের অর্থনীতির আকার 7.48 বিলিয়ন ডলার, পাকিস্তানের জিডিপি 373 বিলিয়ন ডলার এবং নেপালের 46 বিলিয়ন ডলার। ভুটানের জিডিপি 3.42 বিলিয়ন ডলার, মিয়ানমারের জিডিপি 64.94 বিলিয়ন ডলার, আফগানিস্তানের 17.25 বিলিয়ন ডলার এবং শ্রীলঙ্কার 98.96 বিলিয়ন ডলার। এমনকি পাকিস্তান ও বাংলাদেশের মিলিত জিডিপি এসবিআই এর চেয়ে 19 বিলিয়ন ডলার পিছিয়ে। ভারতের সঙ্গে সংঘাতের পরোক্ষ অর্থনৈতিক প্রভাবও পাকিস্তানের জন্য বিশাল হবে। অর্থনৈতিক কর্মকাণ্ডে ব্যাঘাত এবং সামগ্রিক অর্থনৈতিক অনিশ্চয়তার ফলে জিডিপি 25 বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে। আর্থিক বাজার অস্থিতিশীলতা এবং মুদ্রার অবমূল্যায়নের কারণে পাকিস্তানের 15 বিলিয়ন ডলার ক্ষতি হতে পারে। এছাড়া বাণিজ্য ও সরবরাহ শৃঙ্খলে ব্যাঘাতের জেরে প্রায় 12 বিলিয়ন ডলার ক্ষতি হতে পারে পাকিস্তানের। বাংলাদেশের সঙ্গে ভারতের রাজ্যগুলি তুলনা করলে অর্থনৈতিক উৎপাদনের ক্ষেত্রে উল্লেখযোগ্য পার্থক্য দেখা যায়। কিরকম? ভারতের বৃহত্তম রাজ্য অর্থনীতিগুলিও পৃথকভাবে বাংলাদেশের সমগ্র জিডিপিকে ছাড়িয়ে গিয়েছে। মানে আমরা যদি মহারাষ্ট্রের কথা বলি, কারণ মহারাষ্ট্র ভারতের সবচেয়ে ধনী রাজ্য, এর জিডিপি প্রায় 511 বিলিয়ন ডলার হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে, যা এর অর্থনীতিকে বাংলাদেশের চেয়ে বড় অর্থনীতির করে তুলেছে। তামিলনাড়ুর অর্থনীতি বর্তমানে পাকিস্তানের জিডিপির প্রায় সমান। অন্যদিকে মহারাষ্ট্রের অর্থনীতিও উল্লেখযোগ্যভাবে বড়। 2023-24 সালে তামিলনাড়ুর জিএসডিপি ছিল প্রায় 329 বিলিয়ন ডলার, যা পাকিস্তানের প্রায় 338 বিলিয়ন ডলার জিডিপির খুব কাছাকাছি। বিপরীতে মহারাষ্ট্রের জিএসডিপি ছিল প্রায় 490 বিলিয়ন ডলার, যা সমগ্র পাকিস্তানের তুলনায় 45% বেশি। একবার ভাবতে পারছেন এই দেশটা, মানে একই সঙ্গে স্বাধীন হওয়া দুটি দেশ, আমি যদি আরও নির্দিষ্টভাবে বলি তাহলে ভারতের থেকে একদিন আগে 24 ঘন্টা আগে স্বাধীন হওয়া একটি দেশ, সেই দেশটি আজকে নামতে 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 কোন জায়গায় গিয়ে নেমে পৌঁছেছে? শুধুমাত্র ভারত বিরোধী প্রপাগ্যান্ডা চালানো, ভারতকে বিচ্ছিন্নতাবাদীদের উপর ভরসা করে ভারতকে রক্তাক্ত করা, এই পরিকল্পনা নিয়ে যারা চলেছে তারা আখেরে নিজেদের সর্বনাশই ডেকে এনেছে। আর সবথেকে করুণ ব্যাপার কি, পাকিস্তানের আওয়াম বা তারা বুঝতে পারলেও পাকিস্তানে যারা মসনদে রয়েছে তারা কিন্তু এই কথাটা এখনো বুঝে উঠতে পারছে না। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।